বেঙ্গলি মিডিয়াম। তো বেঙ্গলি মিডিয়ামের একটা ছাত্র বা ছাত্রী যখন পড়াশোনা করে তখন ডেফিনেটলি সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করে। যুবরাজ সিং যাচ্ছে, যুবরাজ সিং, এটা দেখেই প্রথমে হচ্ছে ব্যাস ম্যাচ হেরে গেলাম। এটা অনেক বড় গাটস লাগে এটার জন্য, যে না আমি এটা করবো, করে দেখাবো। এই জন্য কেয়ার স্যার ফেমাস, যে কোনো চ্যাপ্টারকে সিম্পলিফাইড করা যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেন্ট নিট। আজকে নিট 2025 এর রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে যখন পডকাস্ট করতে বসেছি তখন আমার মাথাতে একটাই জিনিস রয়েছে, যে এমন কিছু স্টোরি তুলে ধরবো যেই স্টোরিগুলো কিন্তু একদম ইউনিক, এবং যেখানে একটা স্টুডেন্ট সে তার লাইফ স্টোরিটা অনেকটাই দাঙ্গালের মতো বলতে পারি, কারণ সে তার আশপাশের সাথে লড়াই করে শুধুমাত্র তার নিজের ডিসিশনে কন্টিনিউ চালিয়ে গেছে প্রিপারেশনটা। তার অনেক এদিকে ওদিকে এক্সামসে তার সিলেকশন হয়ে গেছিল, কিন্তু সে কিন্তু সেটা করেনি। সে শুধুমাত্র তার যেটা ড্রিম এমবিবিএস সেটাতেই সে স্টিক করে থেকেছে, এবং ফাইনালি নিট 2025 একটা খুব সুন্দর র্যাঙ্ক করেছে, 4534 AIR। তো চলো দেখে নেওয়া যাক কে সেই স্টুডেন্ট। তো স্নেহা, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন অ্যান্ড ওয়েলকাম টু দিস পডকাস্ট। আমি তোর ব্যাপারে আমি একটা জিনিস জানি, যেটা আমার মনে হয়েছে সবার সাথে শেয়ার করা দরকার। সেটা হচ্ছে যে বেঙ্গলি মিডিয়াম। তো বেঙ্গলি মিডিয়ামের একটা ছাত্র বা ছাত্রী যখন পড়াশোনা করে তখন ডেফিনেটলি সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করে, যে আমি তো বাংলা মাধ্যমে পড়েছি, আমি হয়তো অত ভালো করতে কিছু পারবো না। কিন্তু তুই কিন্তু কমপ্লিটলি সেটাকে একটা মানে ভুল এটা প্রমাণ করে দিয়েছিস। 2023-তে তুই ফ্রেশার হিসেবে 12th দিয়েছিস। 2024-এ যে নাম্বারটা পেয়েছিস তাতে তোর মন মতো র্যাঙ্ক আসেনি এবং তুই এমবিবিএস করতে পারিসনি। এবং 2025-এ তুই দ্বিতীয়বারের জন্য ড্রপ নিয়েছিস এবং তোর র্যাঙ্ক হয়েছে 4534 বাংলা মাধ্যমে পড়ে। তো তোকে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, এই বাংলা মাধ্যমে পড়ার জন্য তোর কি সত্যি কোনো প্রবলেম হয়েছিল থ্রু আউট দ্য প্রিপারেশন? না, মানে সবাই যারা বাংলা মাধ্যমে পড়ে তারা প্রথম থেকেই মনে করে যে তারা লুজার, তারা পারবে না। ব্যাপারটা মেন্টাল গেম সবটাই। প্রথম থেকেই যদি একইভাবে পড়া যায়, যেভাবে বাংলা মাধ্যমে পড়েছে, পড়াশোনাটা তো সেই একই, একদমই তাই, শুধু মানে মিডিয়ামটা চেঞ্জ হচ্ছে। এক্স্যাক্টলি, মানে বাংলা মানে তুমি বেঙ্গলিতে পড়লেও পড়তে হবে, ইংলিশে পড়লেও পড়তে হবে, শুধু হ্যাঁ পরিশ্রমটা শুধু একটু বেশি হয়, কারণ তাকে বারবার পড়ে সেই ফ্লুয়েন্সিটা আনতে হয়, পড়া কনসেপ্টটাও বুঝতে হয়। অনেক সময় নিজে পড়তে গেলে, বই থেকে পড়তে গেলে হয়তো প্রথম দিকে একটু সমস্যা হয়, কিন্তু এগুলো তো সবই ওভারকাম করেছে। আমি ওভারকাম করেছি, তুই ওভারকাম করেছিস, এবং আরো কত র্যাঙ্কার রয়েছে। তাই যারা বাংলা মাধ্যমে পড়ে তাদের সবাইকে বলবো, কোনো ইনসিকিউরিটি নয়, কোনো নেগেটিভিটি নয়, ফুললি পজিটিভ থাকো, ফোকাস থাকো। বাংলা মাধ্যমে কিন্তু র্যাঙ্ক করা যায়, খুব ভালো র্যাঙ্ক করা যায়, দাদা আমি বলবো। স্নেহা, তোকে আমি একটা জিনিস তোর থেকে জানতে চাইবো, যে তোর সাথে আমি যখন গল্প করছিলাম তুই আমাকে একটা কথা বারবার বলছিলিস, যে তুই আরো 2-1টা এক্সামসে ক্র্যাক করে গেছিলিস। তো এই জন্য যথারীতি ফ্যামিলি মেম্বার্স থেকে আরো আমাদের যেমন আশেপাশে পাড়া প্রতিবেশী তারা অনেক সময় বলে যে ভাই ওটাই নিয়ে নে, নিট খুব কঠিন পরীক্ষা। এটা তোর ক্ষেত্রেও হয়েছে। সেই সময়টাই তুই কি করে মানে এটা একটা অনেক বড় গাটস লাগে এটার জন্য, যে না আমি এটা করবো, করে দেখাবো। মানে কি ভাবতিস সেই সময়, যে না আমি এটা পারবো, মানে কিছু তো একটা ভাবতিস? আমি এই কারণে চাইছি, কারণ তোর মতো অনেকে রয়েছে যারা কিন্তু শুনছে এই কথাগুলো। তোর যেহেতু বছরগুলো নষ্ট হচ্ছে, তো সবাই বলেছিল, সবাই বিশেষত স্টেট কোটার এমবিবিএস এ বলেছে, তারপর আরেকটা মানে সেমি গভর্নমেন্ট, হ্যাঁ সেমি গভর্নমেন্ট, মানে প্রাইভেট, মানে সেমি গভর্নমেন্ট প্রাইভেট বা আর কি কলেজে চলে যেতে বলেছিল তোকে অনেকবার বলেছে। তারপরেও আমি একটা জিনিস ভেবেছিলাম, যে না একটা বছর আমার ফুলফিল সবকিছু যা আমার ভিতরে যেগুলো আমি দিতে পারি এক্সট্রা, আর যেগুলো ফুল ট্রাইটা দিই, তারপরে দেখা যাবে কি হবে। আর যতবারই পড়তে মনে হয়েছে যে ডাউন ফিল করছি বা হচ্ছে না বা হবে না, তখনই আমার মনে হলো না, ওইখানে আমি ওই চ্যালেঞ্জটা নিয়েছিলাম, ওটা আমাকে করে দেখাতেই হবে, নইলে আমাকে পরে শোনাবে। জেদটা খুব ইম্পর্টেন্ট, মানে এই জেদটা পার্টিকুলারলি খুব ইম্পর্টেন্ট। মানে আমিও যখন নিজের সাথে কানেক্ট করতে পারি, বা আমি অনেক স্টুডেন্ট যারা র্যাঙ্ক করেছে তাদের সাথে যখন মনে করি, সবার মধ্যে কোনো না কোনো একটা রিজন বা জেদ আছে। এই জেদটা খুব ইম্পর্টেন্ট। তো সবাইকে বলবো, মানে জেদ আনো নিজের মধ্যে, জেদটা খুব ইম্পর্টেন্ট র্যাঙ্ক করার জন্য, যেটা দরকার। আচ্ছা, আর একটা কথা আমি বলবো, সেলফ বিলিফ তো তুই বলে দিলি, কনসিস্টেন্সি, ওই সেলফ বিলিফ থেকেই কনসিস্টেন্সি আমায় করতেই হবে, মানে না করা অবধি থামবো না, তার মানে কনসিস্টেন্সি। কিন্তু এখানে না আর একটা জিনিস থাকে যেটা না বললেই না, সেটা হচ্ছে পেরেন্টস সাপোর্ট। একজন পেরেন্টস তার বাচ্চাকে যদি সাপোর্ট না করে, মানে লড়াইটা আরো কঠিন হয়ে যায়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তুই সাপোর্ট পেয়েছিলিস, মানে যখন ড্রপ, এটা দ্বিতীয়বার ড্রপ করলি, ফার্স্ট ড্রপের সময় বা কনসিস্টেন্ট? আমি ড্রপ নিতে চাইনি ফার্স্ট বার, আমার বাবাই গিয়ে ভর্তি করে দিয়েছিল। সেকেন্ড বার
সেকেন্ড বারে সবাই খুব ভেঙে পড়েছিল, যেহেতু মানে এক্সপেক্টেড ছিল হয়ে যাবে, কিন্তু কোনো কারণে হয়নি। তো সেই জন্য সেকেন্ড ড্রপের সময় একটু সমস্যা হয়েছিল, কিন্তু আমাকে বারবারই সবাই সেলফ ক্যাপাবিলিটি প্রমাণ করতে হয়েছে বা আমার কাছে না বিলিভ ছিল তাদের। হ্যাঁ। এটা সব থেকে বড় দরকার, যে নিজের বাচ্চাকে বিলিভ করা। আচ্ছা, আর একটা জিনিস আমি বলবো, মানে যেহেতু আমরা তোকে শুরু থেকে দেখছি একদম বছরের, তো ড্রপ 2 ড্রপ 1 এর এন্ড থেকে আমরা ছিলাম, ড্রপ 2 তে পুরো দেখেছি। আমি জাস্ট জানতে চাইবো, মানে একদম অনেস্টলি তুই বল যে হচ্ছে যে কতটা প্রেপমেট তোর প্রিপারেশনসে ছিল? অনেকটা, মানে মেনলি আমি বলবো মেন্টাল সাপোর্ট ভীষণভাবে, মানে সেটা আমার মাও খুব বলে লাস্ট দিন পর্যন্ত, মানে এত মেন্টাল সাপোর্ট পেয়েছি মানে বলার মতো না। আর বায়োলজিটা স্যারের কাছে পুরোটাই আমার বায়োলজিটা, আমার ভীষণ পিছিয়ে ছিলাম বায়োলজিতে, তারপরে স্যারের কাছে পড়েই মানে অনেকটা যতটা নাম্বার হয়েছে পুরোটাই স্যারের জন্য। আমার পড়তে ভালো লাগতো স্যারের কাছে, আমি দেখতাম রোজ ও কিন্তু প্রত্যেকটা ক্লাস করতো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ও কিন্তু প্রত্যেকটা ক্লাস করতো। আমি সবাইকে বলবো, অনেকে এখন রয়েছে এরকম যে যারা হয়তো তোমরা মাঝে মাঝেই আচ্ছা একটা ক্লাস করলাম আমার একটা করলাম না, বায়োলজি তো পড়াশোনা নেবো, এরকম কিন্তু নয়। স্নেহার ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম, তুই কিন্তু প্রত্যেকটা ক্লাস করতিস, যেটা আমার মানে আমার খুবই ভালো লাগতো। যে অনেক সময় আমি দেখি কি যারা একটু পড়াশোনা করে তাদের মধ্যে এরকম বিলিভ থাকে যে সব ক্লাস না করলে হবে, আমি বাকিটা ম্যানেজ করে নেবো। এটা কিন্তু কাইন্ড অফ একটা ভুল একটা ওয়ে, যেটা আমি বলবো যে মানে কেউ যদি না করে, মানে আমি কারণ কি বলতো, যে একটা ক্লাস আমি করে নেবো সেটা একটা হ্যাবিট হয়ে গেল, দিয়ে এরপরে কিছুটা ইম্পর্টেন্ট জিনিস তারও আর একটা ক্লাস আমি করে নেবো, দিয়ে এই করে আলটিমেটলি এই ক্লাসগুলো আর হয় না এবং তার কনসেপ্ট রেডি হয় না। তো এটা একটা ব্যাপার। ফিজিক্স কেমিস্ট্রি থেকে কার কাছে পড়তিস প্রেপমেটে? কেমিস্ট্রি তো আরজিটি স্যার, স্যারের সমস্ত ভিডিও ব্যাংক আমি দেখেছি, মানে ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক, আর কেআর স্যার। আমার তো সেমিকন্ডাক্টর চ্যাপ্টার তো আমি বুঝতেই পারতাম না, তারপরে একদিন স্যারের কাছে আলাদা করে শুধু ওই চ্যাপ্টারটাই বুঝেছিলাম, তারপর আর কোনোদিন ভুলে যায়নি। মানে ওটা কেআর স্যারের এই জন্য কেআর স্যার ফেমাস, যে কোনো চ্যাপ্টারকে সিম্পলিফাইড করা যাওয়ার জন্য। সো প্রেপমেটে তুই পুরো যে জার্নি, প্লাস তুই মেন্টারশিপের কথা বললি, যে মেন্টারশিপের জন্য তো সিটিসি কে ছিল? প্রতীক্ষাদি ছিল। যখন ডাউন ফিল করেছি দিদিকে ফোন করেছি, মন ভালো হয়ে গেছে, যেটা খুব দরকার, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে প্রেপমেটের কেয়ার টিম ক্যাপ্টেন্সের ব্যাপারে, তো আমাদের কেয়ার টিম ক্যাপ্টেন্সরা যথেষ্ট স্টুডেন্টদেরকে সাপোর্ট করে অ্যান্ড থ্রু আউট দ্য প্রিপারেশনস, এবং আমার মনে হয় এটা ভীষণ 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 মানে একটা জরুরি একটা জিনিস। কারণ বাচ্চা পড়বে কখন? যখন বাচ্চা মোটিভেটেড থাকবে। বাচ্চা মোটিভেট কি করে হবে? যখন বাচ্চা ডিসিপ্লিন এন্ড স্ট্র্যাটেজিতে থাকবে। বাচ্চা ডিসিপ্লিন আর স্ট্র্যাটেজি কখন পাবে? যখন কেউ ট্রুলি ক্যাপেবল এবং একজন ওয়েল ডিজার্ভ, একজন যে নিজেই রাস্তা দিয়ে গেছে, সে যদি তাকে হ্যান্ড হোল্ড ওয়েতে গাইড করে। আজকের দিনে কেউ আমাকে বলেই দিল যে হচ্ছে যে না এইভাবে ভাই তোর হয়ে যাবে, তুই চাপ নিস না, এটা তো একটা কনসোলেশন। ইট ইজ নট গাইডেন্স, ইট ইজ কনসোলেশন। বাট গাইডেন্স ইজ সামথিং যেটা হচ্ছে যে নিজে করেছে, সে নিজে হচ্ছে গাইড করছে, সে নিজে হচ্ছে বলছে যে এটা করো, এটা করো না, অ্যান্ড দেন মোটিভেটিং তো ডেফিনেটলি তার জন্য। এখানে আমি আর একটা বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে 2025 এর এক্সাম হল কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। যার সাথে কথা বলেছি, এক্সাম হলেই মন লোকের অর্ধেক ভেঙে গেছে, মানে ফিজিক্স পেপার দেখে। যারা ফিজিক্স দিয়ে শুরু করেছে, আচ্ছা তুই কোনটা দিয়ে স্টার্ট করেছিস? বায়ো দিয়ে স্টার্ট করেছিস। আগের বার কিন্তু ফিজিক্স দিয়ে স্টার্ট করেছিলিস, ঠিক আছে, আমার মনে আছে। এবার বায়ো দিয়ে স্টার্ট করেছিস, যেটা সব থেকে ঠিক কাজ করেছিস, আমি সবাইকে বলবো। তো ধর বায়োর পরে কোনটা করলি? কেমিস্ট্রি করলি, তারপরে ফিজিক্স রেখেছিলিস, মানে তুই কিন্তু মানে ভগবান তোকে বাঁচিয়ে দিয়েছে। সামহাউ যদি অর্ডারটা উল্টো হতো, তোর দেখ যে কোনো স্টুডেন্টই ভাববে যে নিট মানে কি ফিজিক্স অনেক করবো, ভালো নাম্বার পেতে হবে, একটা মিনিমাম 150 তো পেতেই হবে। আর এবারে পেপারে 150 মানে হাই ফাই নাম্বার, মানে 150 পাওয়ার চক্করে এরকম হতে পারে বায়োলজিতে হয়তো 100 উঠছে না, যেটা হওয়ার চান্স ছিল এবছর। তো তুই খুব ভালো অর্ডারটা মেনটেন করেছিস, যেটা তো কাইন্ড অফ বলতে গেলে কি বলবো, লাইক লাক বল হোয়াট এভার, যেটা তোর ফেভার করে গেছে। তো সবাইকে এটা বলবো যে এবার থেকে না, যখন তোমরা প্রিপারেশন করবে, একটা জিনিস খেয়াল রাখবে যে কোন পেপারটা কঠিন আসছে, এইটা জাজমেন্টাল পাওয়ার থাকতে হবে, এবং পেপারটার মধ্যে কোনগুলো ইজি এবং কোনগুলো ডিফিকাল্ট সেটারও জাজমেন্টাল পাওয়ার থাকতে হবে। এবং সেই জাজমেন্টাল পাওয়ারটা আসবে কিন্তু অনলি ফ্রম প্র্যাকটিসিং প্রপার মানে মক টেস্ট। হ্যাঁ, এখানে আমি বলবো আমার বায়ো পেপারটা কিন্তু লেন্দি লাগেনি, শুধু প্রেপমেটের জন্য। আমি যতগুলো টেস্ট দিয়েছি, যা নিটে এসেছে তার প্রচুর গুণ বেশি। আমি বলবো আমাদের বায়ো পেপার লেন্দি হয় বলে, কিংবা বায়ো নাই ফিজিক্স কেমিস্ট্রি কঠিন হয় বলে অনেকে কমপ্লেন করে। অনেকে বলে যে স্যার আমি ওইখানে পরীক্ষা দিচ্ছি এত পাচ্ছি, ওখানে পরীক্ষা দিতে এত পাচ্ছি, প্রেপমেটে এত কম পাচ্ছি, কনফিডেন্স কমে যাচ্ছে স্যার, এরকমও কথা বলেছে। কিন্তু তুই কমপ্লেন করিসনি, যেটা আমার তুই কমপ্লেন করিস, তোর সাথে যারা মানে ব্যাচে আরো কিছু বাচ্চা ছিল তারাও করেনি, কিন্তু কিছু কমপ্লেন করতো। তো আমি সবাইকে এটাই বলবো, তোমাদেরকে যখন প্রেপমেট করে যে গাইড করছে না, তার কি পিছনে রিজন আছে, তো সেটা ফলো করো না। এবার কিন্তু এক্সামের পর
সবাই বলেছে যে এই প্রেপমেন্টে পরীক্ষা দিয়েছিলাম বলে বেঁচে গেছি। আমি নিজে মানে খুব ফিল করেছি এটা। আমার খুব একটা পরীক্ষার মধ্যে মনে হয়নি যে সব চলে গেল। লাস্ট 10 মিনিটে মনে হলো যা আর হবে না। লাস্ট অব্দি আমার মনে হচ্ছিল না হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফিজিক্স দেখ তো লাস্ট 10 মিনিট হয়েছে বলেই স্কোরটা এত ভালো। তো যদি প্রথম 10 মিনিটে মনে হতো তাহলে ওখানেই মনটা ভেঙে গেল। সেই এম এস ধোনির মুভিটার মতো, যুবরাজ সিং যাচ্ছে, যুবরাজ সিং এটা দেখেই প্রথমে হচ্ছে ব্যাস ম্যাচ হেরে গেলাম। ঠিক আছে, খেললাম মানে ওর সাথে খেলতেই পারলো না টিম আর। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা এটা বলতে চাইবো, তুই আমাকে একটু শেয়ার করছিলিস একটা জিনিস, সেটা হচ্ছে ক্লক। এক্সাম হলে ঘড়ি, কারণ ঘড়ি তো হাতে পড়তে পারবো না, তো ঘড়ি আমাকে পুরো জিনিসটা হচ্ছে দেওয়ালে যা ঘড়ি আছে, তো মানে এটা নিয়েও তুই আমাকে একটা স্টোরি বলেছিস, একটু শেয়ার কর সবার সাথে। দুবারই আমার সাথে একই জিনিস হয়েছে, ক্লকের সমস্যা। এবছরও ক্লক ছিল ঘরে, সেটাও অনেক দূরে, তাও দেখা যেত, কিন্তু তার মধ্যে কিছু স্টিকার আটকানো, আমি ডায়ালটা ভালো করে দেখতেই পাইনি। কিন্তু এটাতেও একটা প্রেপমেটের বিশাল হেল্প ছিল। আমাদের মিত্র ইনস্টিটিউশনে পরীক্ষা হতো, ওখানে কোনো ঘড়ি ছিল না ঘরে কোনোদিন, তো ওই বারবার জিজ্ঞেস করতাম টাইম, ওইটা একটা অভ্যাস হয়ে গেছিল। হ্যাঁ, ওটা তো অসুবিধা হয়নি আমার, খুব একটা কিছু মনে হয়। মিত্রের পরে এখন ঘড়ি দেওয়া হয়েছে, ঠিক আছে, তোরা এত বলেছিস যে স্যার ঘড়ি দিন করে, কিন্তু দেখ ওই যে পেতিস না, ওটার জন্য বেনিফিট পেয়ে গেলি ফাইনালি। আমার ওখানে মনে হয়েছিল ভাগ না, এইবার তাহলে আমাদেরকে করাতে হবে কিন্তু, মানে এইবার তাহলে যেমন এই প্র্যাকটিসটা করাতে হবে, ঘড়ি ছাড়া 2-1টা পরীক্ষা, ঘড়ি দিয়ে 2-1টা পরীক্ষা। ভালো পয়েন্ট টু বি নোটেড, আমি এটা নোট করে রাখলাম, এক্সাম টিমকে আমি এটা ফরওয়ার্ড করবো। আচ্ছা, নেক্সট যেটা বলা সেটা হচ্ছে যে অলরেডি মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে বললাম যে বাংলা মাধ্যমে পড়ার জন্য এরকম একটা জিনিস। বাংলা মাধ্যমের তো অনেক বন্ধুও ছিল, তার মানে সেই বন্ধুরা যখন তুই পেলি না, তারা নয়, স্কুল ফ্রেন্ডদের সাথে আমার এখনো যোগাযোগ আছে। মানে তো স্কুলের মিডিয়ামটা বেঙ্গলি ছিল, তারা তোকে সাপোর্ট করেছে? হ্যাঁ, তারা আমার কখনো 11-12 এর বন্ধুরা, তারা আমার 11-12 স্কুলে বেঙ্গলি মিডিয়ামে ছিল। তো কিছু বন্ধু তুই কথা বলছিলিস যারা তোর সাথে কথা বলতে চাইনি তো ফেলিয়ারের পর, ফার্স্ট ড্রপে যারা আমার খুব বন্ধু ছিল, মানে একসাথে পড়াশোনা করেছি পুরোটা, তারা মানে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট তাদের জানা, কিন্তু তারপরে যখন এই সব স্ক্যাম ট্যাম হলো 2024, হ্যাঁ, একবারও জিজ্ঞেস করেনি তুই কি করছিস। ওরা পেয়ে গেছে অবভিয়াসলি, আমি পারিনি আমি, ঠিক আছে, বাট একবার জিজ্ঞেস করতে পারতো কি করছিস, কেউ যোগাযোগ রাখেনি। এটাই মাথায় রাখবে তোমরাও, যে হচ্ছে যে জীবনে কিন্তু খুব কম মানুষ আছে যারা তোমার ফেইলিয়ারের দিনও তোমার পাশে থাকবে, তো এটা এক্সপেক্টই করো না। প্রবলেমটা কি হয় জানিস তো স্নেহা, যখন আমরা এক্সপেক্ট যদি আমরা করি যে আমাদেরকে কেউ খেয়াল রাখবে, আমাদেরকে কেউ স্পেশাল মানে কিছু মানে কেয়ার করবে, এই এক্সপেকটেশনটাই ভুল। এই এক্সপেকটেশনটা না করে আমার মনে হয় যে যদি কেউ করে সেটা তো খুবই ভালো, তাকে ছাড়া যাবে না, কিন্তু যদি কেউ না করে সেটার জন্য মন ভেঙে পড়া, মানে আমার মনে হয় এটা সামথিং সবার এটা লার্নিং নেওয়া উচিত, এবং আমি সবাইকে বলবো এই জিনিসটা। স্নেহা, অনেক কথা হলো, এখন তোর সেলিব্রেশন টাইম, আমি বেশি সময় তোর থেকে নেবো না, আমি স্ট্রেট ওয়ে আর লাস্ট একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে নেক্সট ইয়ার যারা নিটের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য তুই কি বলতে চাস? প্রেপমেটকে ফলো করো, আর আমি একটা স্পেশাল জিনিস বলবো যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, IBQ, মানে ওই বইটা হ্যাঁ খুব আমাকে হেল্প করেছে। এত খুঁটিয়ে আমি করিনি, আমি বইটা দেখেছি, পয়েন্টিং দেখেছি, আমি ভাবছি আমি পারবো, যেই আমি IBQ এর বুকটা খুলে করতে যাচ্ছি সব আটকে যাচ্ছে, মানে লাস্ট অব্দি আমি ওইটা প্র্যাকটিস করে গেছি। এবছর এসেছে IBQ, সুতরাং মানে খুব হেল্প করেছিল, ওটা আমি স্পেশালি বলবো। আর কিছু নিজের যে স্পেশালিটি সেগুলোকে ইনপুট দেওয়ার চেষ্টা করো। সেলফ স্টাডি তো আছেই, তার সাথে নিজস্ব কিছু স্পেশালিটি, যেমন আমি একটা কপি করেছিলাম বায়োর, যেগুলো আমি ভুলে যেতাম সারা বছর ধরে, সেইগুলো আমি যখনই দেখছি কোয়েশ্চেন করছি ভুলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে লিখে নিচ্ছি। এগুলো আমি একটা পুরো খাতাটা রেডি করেছিলাম। আমি নিটের দিন ঢোকার আগে গাড়িতে বসে সেন্টারে ঢোকার আগে শুধু ওই কপিটা পড়ে গেছিলাম। আমি তার থেকে 2-3টে জিনিস কমন পেয়েছিলাম, হয়তো ওটা না দেখলে আমার ওই মুহূর্তে মনে পড়তো না, মানে এটা খুব ইম্পর্টেন্ট। আর এরর কপি তো সবাই করে, ফর্মুলা শিট এগুলো তো একদম ম্যান্ডেটরি, হ্যাঁ এগুলো করো। আর স্যারকে ফলো করো, আমার তো বায়ো ভীষণ হেল্প হয়েছে, নইলে বায়োতে যদি নাম্বারটা না এত আসতো, যেহেতু ফিজিক্সে অনেকটা কমে গেছে, তাহলে র্যাঙ্কটা আসতো না কখনো। এটাই। ওকে, থ্যাংক ইউ স্নেহা প্রত্যেকটা গাইডেন্স দেওয়ার জন্য ছোট ভাই বোনদেরকে, আর ফিউচারে এভাবে ইন্সপায়ার করতে থাক। আমি সবসময় একটা জিনিস তোদেরকে রিকোয়েস্ট করি, আমার অ্যালুমনি গ্রুপে তুই খুব তাড়াতাড়ি আমি তোকে ইনক্লুড করে নেবো, অলরেডি আমার অ্যালুমনি গ্রুপে একটা সেপারেট গ্রুপ রয়েছে যেখানে আমি ইনক্লুড করে নেবো, বাট বিফোর দ্যাট হোয়াট আই উইল সে,
সেটা হচ্ছে যে সবসময় পজিটিভিটি যেরকম মানে স্প্রেড করছিস সেরকম করতে থাকিস, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যাকাডেমিক্সের মধ্যে মানে পড়াশোনার জগতে তো আমাদের কটা দিনই থাকে হাতে গুনে যেগুলো খুব আমরা আনন্দ পাই, রেজাল্টের দিনগুলোতে, মানে কোনো একটা অ্যালটমেন্টের দিনে, কোনো জায়গায় যখন কোনো মেডিকেল কলেজ বা কোনো একটা জায়গায় আমি হয়তো চান্স পাচ্ছি, সেই সমস্ত জায়গাগুলো। তো কিপ স্প্রেডিং দিস পজিটিভিটি অ্যান্ড আবার আরেকবার কংগ্রাচুলেশন, খুব ভালো রেজাল্ট। আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে তুই আমার কলেজে আসবি, মেডিকেল কলেজ কলকাতাতে আসবি, আমাদের অফিসেরও কাছে, মাঝে মাঝে তোকে ডাকলেই আমি পেয়েও যাবো। সো দ্যাটস ইট। তোমাদের সবাইকে বলবো একটাই কথা, স্নেহা স্টোরি থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে হচ্ছে যে নিজের ওপর বিশ্বাস রাখাটা কতটা জরুরি। পুরো দুনিয়া তোমার উপর বিশ্বাস রাখবে এই আশা কোনোদিনই করবে না। দুনিয়া তোমার উপর রাখবে, তোমাকে বিশ্বাস হারিয়ে যেতে অনেক হেল্প করবে, যেটা তুই বিশ্বাস রাখিস না, তুই পারবি না, ইউ কান্ট ডু দিস। তো একমাত্র তুমি এমন রয়েছো যে হচ্ছে পারবে যে নিজের বিশ্বাসে অটুট থাকতে আর এরকম স্নেহার মতো একটা স্টোরি বানাতে। তো আজকের দিনে আমি এখানেই ফিনিশ করছি আজকের পডকাস্টটা। নেক্সট নতুন একজন র্যাঙ্কারের সাথে দেখা হবে, তার থেকেও নিশ্চয়ই আমরা নতুন কোনো ইনসাইট পাবো। আজকে এখানে ফিনিশ করলাম।